সুমিত্রা তার স্বামী বিজয় এবং এক দেওর শুভদীপের সঙ্গে বাস করে। সুমিত্রা 2 বছর আগে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে আর তার বিয়ে 6 মাসের মধ্যেই শ্বশুর মশাই এবং শাশুড়ি মা দুজনেই মারা যায়। শ্বশুর মশাই মারা যাওয়ার সময় সুমিত্রার উপর এক বড় দায়িত্ব দিয়ে যায়, আর সেটা হলো দেওরের বিয়ের দায়িত্ব। সেই থেকে সুমিত্রা তার ছোট দেওরের বিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু শুভদীপ কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। আর এভাবেই দেখতে দেখতে 1.5 বছর কেটে যায়। একদিন সুমিত্রা তার দেওর শুভদীপের সঙ্গে বাজার করতে যায়। তখন সুমিত্রা একটা সুন্দর দেখতে মেয়েকে দেখে শুভদীপকে বলে, ওই দেখো শুভদীপ, ওই মেয়েটা কত সুন্দর দেখতে, দেখো একবার দেখো না তাকিয়ে, কতটা ভদ্র আর সংস্কারী মেয়ে বলতো। নিজের মায়ের সঙ্গে বাজার করতে এসেছে, আর দেখো বাজারের ব্যাগগুলো নিজের মাকে নিতেই দেয়নি, এত ভারী ভারী ব্যাগ একাই নিয়ে যাচ্ছে। কত ভালো মেয়েটা, এরকম মেয়ে যদি আমার যা হয় তাহলে কত ভালো হবে বলতো। সুমিত্রার কথা শুনে শুভদীপ সেই মেয়েটির দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না। বৌদি, আমাকে নতুন নতুন মেয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি তো ভালো করেই জানো আমি কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখবো না, কারণ আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাই না বললে তো হবে না। দেখো তুমি আর তোমার দাদা অফিসে চলে যাও, তারপর সারাদিন আমাকে একা একা বাড়িতে থাকতে হয়, তারপর বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে একা একাই করতে হয়। তোমার বউ বাড়িতে এসে গেলে আমার কতটা সুবিধা হবে, আমরা দুই যা মিলেমিশে সংসারের সমস্ত কাজকর্ম করতে পারবো। আমার কথাটা একবার ভেবে দেখো। সংসারের কাজকর্ম করা নিয়ে অসুবিধা হলে তুমি তো আমাকে আগেই বলতে পারতে বৌদি। আমি আজকেই তোমার জন্য একটা কাজের মেয়ে খুঁজবো। বাড়িতে কাজের মেয়ে এসে গেলে তোমার আর কোনো সমস্যা হবে না, তখন তুমি আরামে দিন কাটাতে পারবে। এবার ঠিক আছে তো? আর তুমি বললে আমি তোমাকে রান্নার লোকও দেখে দিতে পারি। আরে কাজের মেয়েটা কি আমার সঙ্গে বসে সারাদিন গল্প করবে? আমার একজন সঙ্গী চাই, একজন বান্ধবী চাই, যার সঙ্গে আমি বোনের মতো মিলেমিশে থাকতে পারবো। আরে কি হলো, কোথায় যাচ্ছ তুমি শুভদীপ? আরে এখনো কেনাকাটা বাকি তো, নাও চলে গেল। এভাবে সুমিত্রা বারে বারে বিয়ের কথা বললে শুভদীপ রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই শুভদীপ তার বৌদির জন্য একটা কাজের মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এর ফলে সুমিত্রাকে আর বাড়ির কোনো কাজই করতে হয় না, কিন্তু তাতেও যে সুমিত্রার শান্তি নেই, কারণ তার মাথায় সবসময় এক বড়সড় দায়িত্বের বোঝা বাসা বেঁধে থাকে। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন সুমিত্রা তার স্বামী বিজয়কে বলে, আচ্ছা বিজয়, একটা কথা বলো তো, তোমার ভাইটা এরকম কেন? ও কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। ও বিয়ে করার জন্য রাজি না হলে আমি মেয়ে দেখবো কিভাবে? তুমি তো জানো তোমার বাবা মা আমার উপর কত বড় দায়িত্ব দিয়ে গেছে। আমি যতদিন না আমার দায়িত্ব পালন করতে পারছি ততদিন যে আমার শান্তি হচ্ছে না। কিন্তু সুমিত্রা, আমার তো মনে হয় না তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে বলে। কেননা 3 বছর আগেই তো শুভদীপ বিয়ে করবে না বলে সেটা ঠিক করে দিয়েছিল, আর এই 3 বছর হয়ে গেল এখনো তুমি ওর মতামত পরিবর্তন করতে পারলে না, আর আগামী দিনেও পারবে বলে আমার মনে হয় না। মানে কি হয়েছিল 3 বছর আগে? শুভদীপ বিয়ে করতে চায় না কেন বলো তো? আসলে শুভদীপ নন্দিনী নামে একটা মেয়েকে পছন্দ করতো, ওই নন্দিনীকে বিয়ে করবে বলে ও ঠিক করেছিল। কিন্তু তখন যেহেতু আমার বাড়ির বড় ছেলের বিয়ে হয়নি, সেই জন্যই মা বাবা ওদের বিয়েতে রাজি হয়নি। বাবা তো বলেছিল আগে বড় ছেলের বিয়ে হবে, তারপরে ছোট ছেলে বিয়ে করতে পারবে। কিন্তু তারপর হঠাৎ করে একদিন ওই নন্দিনী এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তারপর শুভদীপ অনেক চেষ্টা করে ওই মেয়ের কোনো খোঁজ পায়নি। আচ্ছা বুঝেছি, এবার আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। শুভদীপ এখনো ওই মেয়েকে ভুলতে পারেনি, তাই তো? কি যেন নাম বললে? নন্দিনী। আমি তো ওই নন্দিনীকে যে করেই হোক খুঁজে বের করবই, কারণ আমি আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে যে কথা দিয়েছি আমি আমার দেওরের বিয়ে দিয়েই ছাড়বো। ওই মেয়েকে আমার মনে হয় না তুমি খুঁজে পাবে বলে, কেননা শুভদীপ অনেক চেষ্টা করেছিল। যাক, দেখো তুমি কি করতে পারো। আচ্ছা শোনো, ওই মেয়েটার কোনো ফটো আছে তোমার কাছে? কারণ কোনো ফটো না থাকলে আমি খুঁজবো কোথায়? কারণ নন্দিনী নাম তো অনেকেরই হয়, আর ওর বাবা মায়ের নামও তো আমরা জানি না। তারপর তুমি বলছো এই শহর ছেড়ে ওরা চলে গেছে। না না, আমি কোথায় ফটো পাবো? আমি তো ওই মেয়েটাকে কখনো চোখেও দেখিনি। তবে দেখো, শুভদীপের ফোনে থাকলেও থাকতে পারে। এই শুনে সুমিত্রা সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা শুভদীপ যখন অফিস থেকে ফিরে আসে তখন বলছি, শুভদীপ তোমার ফোনটা একবার দেবে, একটু দরকার আছে। আসলে তোমার দাদাকে ফোন করব, আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। কি হলো, দাও। তোমার রিচার্জ শেষ হয়ে গেছে? আমি তো কালকেই তোমার রিচার্জ করে দিলাম 3 মাসের। দাদার ফোন থেকে হচ্ছিল না বলে আমাকে করে দিতে বলেছিল তো। এই শুনে সুমিত্রা একটু ঘাবড়ে যায়, তাই সে নাটক করতে শুরু করে দেয়। ওহো, তাই তো, আমার একদমই মনে নেই, আমি তো ভুলেই গেছি। আমার ফোনে তো রিচার্জ আছেই। দাঁড়াও, আমার ফোন থেকে কল করছি। হ্যালো বিজয়, কোথায় তুমি? আচ্ছা ওকে ওকে। ওহো তাই তো, এখনো 8টা বাজেনি। আচ্ছা রাখো রাখো রাখো। সুমিত্রার আচরণ শুভদীপের খুবই অদ্ভুত বলে মনে হয়। বৌদির কি হলো কি জানি, এরকম করছে কেন? বৌদি নিশ্চয়ই আমার বিয়ে দেওয়ার কোনো চক্রান্ত করছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি এই জন্মে বিয়ে করব না, বৌদি যাই করুক না কেন।
অন্যদিকে কিভাবে শুভদীপের ফোন হাতে পাওয়া যায় সেটাই সুমিত্রা ভাবতে থাকে। সেদিন অনেক রাত পর্যন্ত চেষ্টা করলেও সুমিত্রা কিছু করতে পারে না। তাই পরের দিন সকালে সুমিত্রা আবার শুভদীপের ফোন হাতানোর চেষ্টা শুরু করে দেয়। শুভদীপ, তুমি এসে গেছো? যাও তাড়াতাড়ি স্নান করে নাও, আমি খাবার রেডি করে দিয়েছি। তোমার দাদাও স্নান করতে গেছে, যাও না হলে দেরি হয়ে যাবে। এই শুনে শুভদীপ স্নান করতে চলে যায় আর সুমিত্রা দেরি না করে শুভদীপের ঘরে ছুটে যায়। টেবিলের উপর শুভদীপের ফোন দেখতে পেয়ে সে খুবই খুশি হয়। এই তো ফোন পেয়ে গেছি, এবার দেখি কোনো মেয়ের ফটো আছে কিনা। এই রে, আমি এত বোকা কেন? শুভদীপের ফোন তো লক করা, আমি তো পাসওয়ার্ডও জানি না, তাহলে ফোন খুলবো কিভাবে? দূর, আমাকে আগে পাসওয়ার্ড জানতে হবে, তারপর তো অন্য কিছু। ঠিক তখনই সেখানে শুভদীপ চলে আসে আর শুভদীপকে আসতে দেখে সুমিত্রা দরজার পেছনে লুকিয়ে পড়ে। আর শুভদীপ ঘরে এসেই আগে নিজের ফোন হাতে নিয়ে চেক করতে শুরু করে আর এই সুযোগে সুমিত্রা ফোনের পাসওয়ার্ডটা জেনে নেয়। শুভদীপ বাইরে বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে সুমিত্রাও লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। কই, স্নান হয়ে গেছে তোমার? নাও, খাবার দেওয়াই আছে, খেয়ে নাও। তোমার দাদাও এসে গেছে, তোমরা দুজনে খাও, আমি একটু আসছি। এই শুনে তারা দুই ভাই খাবার খেতে বসে পড়ে আর সেই সুযোগে সুমিত্রা শুভদীপের ঘরে গিয়ে তার ফোন নিয়ে চেক করতে শুরু করে দেয়। অনেক ঘাটাঘাটি করার পর গ্যালারিতে সুমিত্রা একটা মেয়ের ফটো দেখতে পায়। এই তো পেয়েছি, এই মেয়েটাই নন্দিনী, কারণ শুভদীপের ফোনে এছাড়া তো আর অন্য কোনো মেয়ের ফটো নেই। তাড়াতাড়ি এই ফটোটা আমার ফোন থেকে ছবি তুলে নিই। সুমিত্রা এভাবে নিজের কাজ মিটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শুভদীপ এবং বিজয় দুই ভাই কাজে চলে গেলে সুমিত্রা নিজের কাজে বসে পড়ে। নাম নন্দিনী জেনে গেলাম, আর আমার কাছে ফটো আছে। এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় কিনা, এখন তো সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেই থাকে। এই বলে সুমিত্রা নন্দিনীকে সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে অনেক সার্চ করেও নন্দিনীকে খুঁজে পায় না। এর ফলে সুমিত্রার মন খারাপ হয়ে যায়। তবুও সে হার মানে না। প্রত্যেক দিনই সে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নন্দিনীকে খুঁজতেই থাকে। এভাবে সুমিত্রাকে সবসময় ফোনে ব্যস্ত থাকতে দেখে শুভদীপ বলে, কি হলো বৌদি, কদিন ধরেই দেখছি তুমি সবসময় ফোন নিয়ে বিজি আছো। কি করো সবসময় তুমি ফোন নিয়ে, বলো তো? কি আর করব বলো, আমার বাড়িতে কি অন্য কেউ আছে? আমার শাশুড়ি নেই, ননদ নেই, আর নাইবা যা আছে তাই আমাকে ফোনেই ব্যস্ত থাকতে হচ্ছে। নিজেকে তো কিছুতে একটা ব্যস্ত রাখতেই হবে। তোমাকে তো কিছুই বলা যাবে না বাবা, ঘুরে ফিরে তুমি সেই আমার বিয়ে নিয়েই শুরু করবে, তাই আমি চললাম। তুমি সারাদিন ফোন ঘাটো, কোনো সমস্যা নেই, ফোন ঘাটতে থাকো। এই বলে শুভদীপ সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কাটে। দেওরের বিয়ে দেওয়ার আশা সুমিত্রা প্রায় ছেড়েই দেয়। তাই সুমিত্রা এখন বেশিরভাগ সময় মন খারাপ করে বসে থাকে। এমনই একদিন সুমিত্রা ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও দেখে চমকে ওঠে। সেই ভিডিওতে নন্দিনী ছোট ছোট বাচ্চাদেরকে গান শোনাতে দেখে, আর এই দেখে সুমিত্রা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে বারে বারে ভিডিওটা দেখতে থাকে। এই তো, এটাই তো নন্দিনী। ও মাই গড, আমি তাহলে শেষ পর্যন্ত নন্দিনীকে খুঁজে পেয়ে গেলাম। এই তো, এবার আমার দেওরের বিয়ে দেব। শুভদীপ, তুমি আর কিছুতেই কোনো অজুহাত দেখাতে পারবে না। আমি তোমার নন্দিনীকে খুঁজে বের করেছি, কিন্তু নন্দিনী এখন কোথায় থাকে কিভাবে জানবো? নন্দিনীকে মেসেজ করি, যদি রিপ্লাই করে। এই বলে সুমিত্রা ইনস্টাগ্রামে নন্দিনীকে মেসেজ করে। হ্যালো নন্দিনী, তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি, আর তোমার গলা খুবই সুন্দর। তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে। আমি তোমার সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। তুমি কোথায় থাকো? নন্দিনীকে মেসেজ করার পর সুমিত্রা এবার অপেক্ষা করতে থাকে। 2 দিন পর নন্দিনীর মেসেজের রিপ্লাই আসে। এর ফলে সুমিত্রা একেবারে আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। নন্দিনীর সঙ্গে কিছুক্ষণ মেসেজে কথা বলার পর সুমিত্রা জানতে পারে নন্দিনী তাদের শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত এক গ্রামীণ অঞ্চলে বাস করে। তবুও সুমিত্রা নন্দিনীর সঙ্গে দেখা করবে বলে রাজি হয়। পরের দিনে সুমিত্রা চিত্তপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নন্দিনীকে সামনাসামনি দেখে সুমিত্রার অনেক বেশি পছন্দ হয়। তুমি তো খুব সুন্দর দেখতে নন্দিনী। তুমি তোমার রূপের জালে আমার দেওরকে ভালো মতোই পাগল করে দিয়েছো। সেই জন্যই তো শুভদীপ এখনো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতেই চায় না। কিন্তু তুমি শুভদীপকে কিছু না বলেই ওর জীবন থেকে কেন দূরে সরে গেলে? দয়া করে এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। সুমিত্রার কথা শুনে নন্দিনীর চোখে জল চলে আসে। আমি শুভদীপের জীবন থেকে সরে যেতে চাইনি বৌদি, আমাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। আমি শুভদীপকে যেমন ভালোবাসি সেরকমই আমার বাবা মাকেও প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আমার পরিবারের ভালোর জন্যই আমাকে শুভদীপের লাইফ থেকে সরে আসতে হয়েছে। আসলে আজ থেকে 3 বছর আগে
3 বছর আগে যখন শুভদীপ বাড়িতে নন্দিনীর কথা জানায়, তখন শুভদীপের বাবা মা শুভদীপের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কারণ খোঁজ খবর নিয়ে মোহনবাবু জানতে পারে যে নন্দিনী এবং তার পরিবার খুবই গরিব, আর মোহনবাবু গরিব পরিবারের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে কিছুতেই দিতে ইচ্ছুক ছিল না। কিন্তু ছেলের সামনে ভালো সাজার জন্য মোহনবাবু নন্দিনীর সঙ্গে শুভদীপের বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু মোহনবাবু এরই মধ্যে বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে। সেদিনই মোহনবাবু তার কিছু সাঙ্গপাঙ্গ এবং গুন্ডা বদমাইশদের সঙ্গে নিয়ে নন্দিনীদের বাড়িতে যায়, আর নন্দিনীর বাবা মাকে ধমক দিতে শুরু করে। এই মেয়ে, তুমি যদি তোমার মা বাবা জীবন বাঁচাতে চাও তাহলে কালকের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যাও, তা না হলে কিন্তু তুমি তোমার মা বাবাকে বাঁচাতে পারবে না বলে দিলাম। কালকের মধ্যেই আমার ছেলের জীবন থেকে তোমাকে চিরজীবনের মতো সরে যেতে হবে, কারণ তোমার মতো গরিব পরিবারের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেবো না। আর এই ব্যাপারে আমার ছেলে শুভদীপ কিছুই না জানতে পারে, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। মোহনবাবুর কথা শুনে নন্দিনী এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই নন্দিনী এবং তার পরিবার শুভদীপকে কোনো কিছু না জানিয়েই এলাকা ছেড়ে নিজেদের গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করে। সত্য ঘটনা জানার পর সুমিত্রার খুবই খারাপ লাগে। শুভদীপের বাবা মা যে আর বেঁচে নেই সেটা জানার পরও নন্দিনীও দুঃখ প্রকাশ করে। আর পরের দিনে সুমিত্রা নন্দিনীকে বাড়িতে নিয়ে আসে। শুভদীপ, আমি তোমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি। সামনের মাসে 5 তারিখে তোমার বিয়ের ডেট ফাইনাল করেছি। বৌদি, তুমি আবার শুরু করেছো? আমি তো বললাম আমি জীবনে কখনো বিয়ে করবো না। তুমি কেন সবসময় বিয়ে করার জন্য আমার পেছনে পড়ে থাকো? এবার তো মনে হচ্ছে আমাকে বাড়ি ছেড়ে পালাতে হবে। এমন সময় হঠাৎ করে নন্দিনী শুভদীপের সামনে এসে দাঁড়ায়। নন্দিনীকে দেখে শুভদীপ প্রচন্ড পরিমাণে খুশি হয়। আচ্ছা, তুমি তাহলে নন্দিনীকে বিয়ে করবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি নন্দিনীকে যেখান থেকে নিয়ে এসেছি আমি সেখানেই ফিরিয়ে দিয়ে আসছি। চলো নন্দিনী। না না বৌদি, আমি নন্দিনীকে বিয়ে করতে চাই। তুমি বলবে তো যে তুমি আমার নন্দিনীকে খুঁজে নিয়ে এসেছো, কিন্তু বৌদি তুমি নন্দিনীকে কোথায় পেলে? নন্দিনী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? সমস্ত সত্যি ঘটনা জানার পর শুভদীপেরও খুবই খারাপ লাগে, কিন্তু সমস্ত দুঃখ ভুলে গিয়ে আর কিছুদিনের মধ্যেই শুভদীপ ও নন্দিনীর বিয়ে হয়ে যায়। এর ফলে সবচেয়ে বেশি খুশি হয় সুমিত্রা, কারণ শেষ পর্যন্ত সে তার দেওরের বিয়ে দিয়ে নিজের শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কথা রাখতে সক্ষম হয়। লাবণী তার স্বামী তুহিন এবং শ্বশুরমশাই মনোরঞ্জন বাবুর সঙ্গে বাস করে। বিয়ের 2 বছর পর লাবণী অন্তঃসত্ত্বা হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় 3-4 মাস পর থেকে লাবণীর বাড়ির কাজকর্ম করতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তাই সে ঠিক করে নিজের মাকে ফোন করে শ্বশুর বাড়িতে এসে থাকার কথা বলবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক ভেবেছো। তুমি বরং তোমার মাকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নাও। যতদিন না এই বাড়িতে নাতি নাতনি আসছে ততদিন তোমার মাকে এখানেই থাকতে বলবে। আর তোমার মা এখানে থাকলে তোমার ভালো মতো খেয়ালও রাখতে পারবে। তুমি তোমার মাকে এখনই ফোন করো। এই শুনে লাবণী তখনই তার মাকে ফোন করে এবং মাকে তার শ্বশুর বাড়িতে এসে থাকার কথা বলে। হ্যাঁ রে মা, তুই একদম চিন্তা করিস না। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেল, না হলে আমি আজকেই বেরিয়ে যেতাম। তবে চিন্তা নেই, তোর যখন শারীরিক অবস্থা এতটাই খারাপ তুই আমাকে আগেই বলতে পারতিস। আমি বরং কালকে সকালেই বেরিয়ে যাব। এই শুনে লাবণী ফোন রেখে দেয়। লাবণী তার মায়ের জন্য অত্যন্ত অধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা মনোরঞ্জন বাবু খুব সকাল করে ঘুম থেকে উঠে বড় বড় ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। সে বাজার থেকে নিজের পছন্দ মতো মাছ, মাংস, সবজি অনেক কিছুই কিনে নিয়ে আসে। নিজের শ্বশুর মশাইকে এত কিছু বাজার করতে দেখে লাবণী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ব্যাপার বাবা, আপনি এত কিছু বাজার করে নিয়ে এলেন যে, আর এত বড় বড় ব্যাগ? আরে আজকে তোমার মা আসছে, তুমি ভুলে গেছো নাকি বৌমা? তোমাদের বিয়ের পর তোমার মা আজকে প্রথমবার আমাদের বাড়িতে আসছে। ভালো ভালো রান্না বান্না করতে হবে তো। দেখো, আমি মুরগির মাংস এনেছি, মাছও এনেছি, আর খাসির মাংসও এনেছি, আর এখানে কিছু সবজিও আছে, আর মাছের মাথাও আছে। আজকে একেবারে জমিয়ে রান্না বান্না হবে। না না বাবা, এত কিছু আনার তো কোনো দরকারই ছিল না। এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু আমি কিভাবে রান্না করব বলুন তো? এমনিতেই সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না। তাছাড়া আমার মা কিন্তু বেশি খাবারও খেতে পারে না। আমি বরং একরকম সবজি আর ভাত মাংস রান্না করে দিচ্ছি। আরে বৌমা, তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আজকে সমস্ত রান্নার দায়িত্ব আমার। বাজার থেকে এত কিছু কত কষ্ট করে নিয়ে এলাম বলো তো। তুমি বিশ্রাম করো, আর দেখো আমি সব রান্না বান্না করে নিচ্ছি। যতই হোক আমার বেআইন আসছে বলে কথা। মনোরঞ্জন বাবুর কথা শুনে এবং তার আচার আচরণ দেখে লাবণী ও তুহিন দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আপনি রান্না করবেন? মানে আপনি পারবেন তো রান্না করতে? আসলে এই বাড়িতে আসার পর থেকে আপনাকে তো আমি কখনো রান্না করতে দেখিনি, সেই জন্যই আমি অবাক হলাম আর কি।
আমি রান্না করতে পারবো মানে? আমি খুব ভালো রান্না করতে পারি। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি তো রান্না করে আমার ছেলেকে খাইয়েছি। তুহিনকে একবার জিজ্ঞাসা করে দেখো না আমি কেমন রান্না করতে পারি। তুমি যাও, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। আজকে সমস্ত রান্নার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। এই বলে মনোরঞ্জন বাবু খুশি মনে রান্নাঘরে চলে যায়। মনোরঞ্জন বাবুর এরকম আচার আচরণ দেখে লাবণী প্রচন্ড পরিমাণে অবাক হতে থাকে। লাবণীর মা বাড়িতে আসবে শুনে লাবণী যতটা খুশি থাকে তার চেয়ে যেন মনোরঞ্জন বাবুকে দেখে অনেক বেশি খুশি বলে মনে হয়। রান্নাঘরে গিয়ে মনোরঞ্জন বাবু একের পর এক পদ রান্না করে ফেলে। বাবা, আমার মা ফোন করেছিল, মা স্টেশনে নেমে গেছে, কিন্তু দুপুর বেলায় গরমের মধ্যে কোনো অটো কিংবা টোটো কিছুই পাওয়া যাচ্ছে না বললো। স্টেশন থেকে কি কোনো বাস পাওয়া যাবে বলতে পারবেন? না না, স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত এই রুটে কোনো বাস তো নেই। তোমার মাকে অপেক্ষা করতে বলো, আমি স্টেশনে গিয়ে ওনাকে নিয়ে আসছি। আমি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কুটিটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি স্কুটি করেই তোমার মাকে নিয়ে চলে আসছি, তুমি চিন্তা করো না বৌমা। কি, আপনি স্কুটি করে মাকে নিয়ে আসবেন? কিন্তু আপনার স্কুটিটা তো অনেকদিন ধরে একভাবেই পড়েছিল, অনেকদিন হয়ে গেল আপনি স্কুটি চালাননি। আপনার সমস্যা হবে না তো? স্কুটি না নিয়ে গেলে বোধহয় ভালো হবে। আরে, আমি অনেকদিন স্কুটি চালাইনি বলে কি স্কুটি চালানো ভুলে গেছি নাকি? তুমি কি মনে করছো আমি বুড়ো হয়ে গেছি? দেখতে বুড়ো হলেও এখনো কিন্তু আমি অনেক স্ট্রং। আর তাছাড়া এখন আমার বয়সই বা কত হয়েছে বলো তো? মাত্র তো 50 বছর। এই বলে মনোরঞ্জন বাবু হাসতে হাসতে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে লাবণী তার মাকে ফোন করে স্টেশনে অপেক্ষা করার কথা বলে দেয়। মনোরঞ্জন বাবু খুবই দ্রুত গতিতে স্কুটি চালিয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। মনোরঞ্জন বাবুকে দেখে ফাল্গুনী দেবী প্রচন্ড লজ্জা পেয়ে যায়। এমনকি লজ্জায় সে মনোরঞ্জন বাবুর সঙ্গে কথা বলতেও পারে না। আসলে আমি লেট করে ফেলিনি তো আসতে? এই গরমের মধ্যে আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয়নি। চলুন এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। আগে আপনি কিছু খেয়ে নিন, ঠান্ডা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস। এখানে আইসক্রিমও আছে। এখন তো বাড়িতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে, চলুন না আমরা বরং কোল্ড ড্রিঙ্কস খাই। এই বলে মনোরঞ্জন বাবু দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নেয়। তারা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একে অপরের সঙ্গে গল্প করে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলে মনোরঞ্জন বাবু ফাল্গুনী দেবীকে স্কুটির পেছনে বসিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারা দুজনে গল্প করতে করতে মনের আনন্দে এগিয়ে যেতে থাকে। মনোরঞ্জন বাবু যখন নিজের পাড়ার মধ্যে প্রবেশ করে তখন তাকে এক অচেনা মহিলার সঙ্গে স্কুটি করে যেতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি গো দিদি, তুহিনের বাবা আবার কোন মহিলাকে স্কুটির পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছে গো? দেখো, বুড়ো বয়সে যেন ভীমরতি ধরেছে, বুড়ো শখ কম না। এমন ভাবে স্কুটি চালিয়ে ভাব নিচ্ছে যেন নিজেকে হিরো মনে করছে। এই মহিলাটাকে তো চিনতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে এরা একে অপরের ভীষণ চেনা পরিচিত। এই মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা তো দেখতেই হবে। ওই তো নিজেদের বাড়ির দিকেই যাচ্ছে মনে হয়। কে হয় ওই মহিলা ওদের? চলো চলো, আমাদেরকে যে জানতেই হবে। লাবণী তার মাকে দেখে খুবই খুশি হয়। মনোরঞ্জন বাবু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তার বৌমা এবং বৌমার মা ফাল্গুনী দেবীকে খাবার পরিবেশন করে দেয়। মা, দেখেছো আমার শ্বশুর মশাই তোমার জন্য কত কিছু রান্না করেছে। আজকে আমি রান্নাঘরে পা পর্যন্ত দিইনি। আমার শ্বশুর মশাই বাজার করে থেকে শুরু করে সমস্ত কিছু একা হাতে করেছে। কত আইটেম, একবার তাকিয়ে দেখো শুধু। এত খাবার তুমি খেয়ে শেষ করতে পারবে মা? বেয়াই মশাই, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? এই গরমের মধ্যে রান্না করতে সত্যিই ভীষণ কষ্ট হয়। আমার জন্য সাধারণ কিছু রান্না করে নিলেই তো হয়ে যেত। আমি কি আপনাদের পর নাকি? আমাকে তো আপনাদের বাড়ির সদস্য বলেই মনে করতে পারেন। তবে আমি এসে গেছি, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। মানে আমার মেয়েকেও আর আমি বাড়ির কোনো কাজকর্ম করতে দেব না। আপনাদের সংসারের সমস্ত দায়িত্ব এবার আমার। ঠিক আছে, আপনি এবার খেয়ে বলুন খাবারগুলো কেমন হয়েছে। আপনি রান্না করেছেন আর ভালো হবে না তা কখনো হয় নাকি? সত্যি খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে। কিরে মা, তুই বসে কি দেখছিস? নে, তুইও খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, তোমরাও খাও। সেদিন থেকে ফাল্গুনী দেবী তার মেয়ের সংসার নিজের মতো করে সামলাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। একদিন বিকেলবেলা ফাল্গুনী দেবী কফি বানায়। এই নিন বেয়াই মশাই, আমি আপনার জন্য আর আমার জন্য কফি বানিয়েছি। লাবণীকে জিজ্ঞাসা করেছিলাম কফি খাবে কিনা, ও বলল খাবে না। তাই আমি আমাদের দুজনের মতোই কফি বানিয়েছি। চলুন আমরা বরং ব্যালকনিতে বসে হাওয়া খেতে খেতে কফি খাই। সন্ধ্যাবেলার দিকে ব্যালকনিতে ভীষণ হাওয়া পাওয়া যায়। এই বলে ফাল্গুনী দেবী এবং মনোরঞ্জন বাবু দুজনে কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। তারা কফি খেতে খেতে একে অপরের সঙ্গে হাসতে হাসতে গল্প করে। আর তাদের এলাকার লোকজন সেই দৃশ্য দেখে নিজেদের মধ্যে সমালোচনা করা শুরু করে দেয়। দেখে কিছু বুঝতে পারছো? বেআই আর বেআইনের মধ্যে
ভালোই কিন্তু প্রেম ভালোবাসা চলছে। ছি 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 ছি, এদের লজ্জাও করে না? এরকম লোক সমাজে নির্লজ্জের মতো বসে রঙ্গলীলা করছে। এদের ছেলে মেয়েরাও কি দেখতে পায় না চোখে কিছু? কি আর বলবো বলো তো, এদের দুজনের মধ্যে যে চক্কর চলছে এটা তো আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। না হলে দেখো না লাবণীর তো বাচ্চা হতে এখনো অনেক দেরি। এখন থেকেই লাবণীর মা মেয়ের বাড়িতে এসে হাজির। মেয়ের বাচ্চা হবে সেই অজুহাতে মেয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছে, আর এখন মেয়ে শ্বশুর মশাইকে একেবারে ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। হ্যাঁ সেটাই, এদের জীবনে তো কোনো বাধা নেই না। তুহিনের মা নেই, আর ওদিকে লাবণীর বাবাও নেই। বেশ ভালোই জমেছে সেই জন্য। দেখো দেখো কেমন পাশাপাশি গায়ে গায়ে ঘেঁষে বসে আছে। চলো আমরা বরং সাইডে দাঁড়িয়ে দেখি, যদি কিছু রঙ্গতামাশা দেখতে পাই। এরকম ভাবেই মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবীকে নিয়ে পাড়া প্রতিবেশী সকলেই নিজেদের মধ্যে আজে বাজে কুমন্তব্য করতে থাকে। ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সকলেই মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবীর এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে জেনে যায়, কিন্তু তারা লাবণী কিংবা তুহিনকে সরাসরি কোনো কথা বলতে যায় না। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে। একদিন লাবণীর প্রসব যন্ত্রণা শুরু হলে সবাই তাকে হসপিটালে নিয়ে যায়, আর লাবণী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। লাবণী এবং তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাহলে বেয়াই মশাই, আপনি কিন্তু নাতনির মুখ দেখেই ফেললেন। আপনি ঠাকুরদা হয়ে গেলেন, তাহলে মিষ্টি খাওয়াবেন তো? শুধু মিষ্টি খাওয়ালে তো চলবে না, আমি ঠাকুরদা হয়েছি আর আপনিও তো দিদিমা হয়ে গেছেন। এই খুশিতে আপনাকে কিন্তু আমার সঙ্গে নাচ করতে হবে। কি রাজি তো? এই শুনে ফাল্গুনী দেবী লজ্জা পেয়ে যায়। 4-5 দিন পর নাতনির নামকরণের জন্য মনোরঞ্জন বাবু এক বড়সড় অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে গান বাজনারও ব্যবস্থা করা হয়। সেদিন সকলের সামনে মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবী একসঙ্গে নাচানাচি করতে থাকে, আর এই দেখে পাড়া প্রতিবেশী সকলেই তাদেরকে ধিক্কার জানাতে শুরু করে। ছি 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 ছি, এখানে আসাই আমাদের ভুল হয়ে গেছে। লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে বসেছে। কি নির্লজ্জ! এসব তো চোখে দেখাও পাপ। দেখো দেখো কেমন একে অপরের হাত ধরে লোকজনের সামনে নাচানাচি করছে। এদের ছেলে মেয়েদের চোখে কি পট্টি লাগানো আছে নাকি? পাড়া প্রতিবেশীর মুখে এমন কথা শুনে লাবণী এবং তুহিন নিজেদের বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাড়ি থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই চলে গেলে লাবণী এবং তুহিন ব্যাপারটা নিয়ে আলোচনায় বসে। অনেক হয়েছে লাবণী, এবার আমার বাবা আর তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। এই বৃদ্ধ বয়সে ওনাদের ভীমরতি ধরেছে। পাড়া প্রতিবেশী সকলের সামনে আমাদের মান সম্মান ধুলে মিশে গেল একেবারে। আমার তো প্রথম দিন থেকেই বাবা মায়ের উপর কেমন যেন সন্দেহ হচ্ছিল। তোমাকে তো আমি এর আগেও বলেছি, তুমি তো ব্যাপারটাতে অতটা গুরুত্ব দাওনি। চলো, মাকে আমি আজকেই বলবো, মা যেন আজকেই নিজের বাড়িতে ফিরে যায়। এই বলে লাবণী এবং তুহিন মনোরঞ্জন বাবুর ঘরে গিয়ে দেখে যে সেখানে ফাল্গুনী দেবীও আছে। তাদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে তারা দেখতে পায়। তুমি এখনো পর্যন্ত এই সোয়েটারটা যত্ন করে তুলে রেখেছো? সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত বছরের পুরানো সোয়েটার এখনো তোমার কাছে আছে। এটা তো তোমার বিয়ের আগে আমি তোমাকে গিফট করেছিলাম। জানো, আমার এখনো মনে হয় যদি আমার বাবা মা তোমার সঙ্গে আমার বিয়ে দিত তাহলে আমাদের জীবনটা পুরোপুরি অন্যরকম হতো, তাই না? হ্যাঁ ফাল্গুনি, আমিও তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় তোমার মা বাবা কিছুতেই তো আমার সঙ্গে তোমার বিয়ে দেয়নি। আর আমারও তো মা বাবা জোর করে অন্তরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের 15 বছর পরে অন্তরও আমাকে ছেড়ে চলে গেল। আমার কপালে সুখ বলতে তো কিছুই নেই, কিন্তু আমাদের বিয়ের আগে সেই মধুর স্মৃতিগুলো এখন আমার সব মনে আছে। কিন্তু এখন সেগুলো মনে রেখে কোনো লাভ নেই। এত বছর পর ভাগ্য আমাদেরকে সেই একই জায়গায় নিয়ে এসেছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের কথা আমাদেরকে ভাবতে হবে। আমি যখন জানতে পারি তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে তখনই আমি ঠিক করে নিয়েছিলাম তোমাদের বাড়িতে আমি কখনো আসবো না। আর আমি যখন আমার মেয়ের শরীর খারাপের কথা শুনে এখানে এলাম, সব পুরানো স্মৃতিগুলো যেন নতুন করে তাজা হয়ে উঠেছে। আমার এখন বাড়ি যাওয়ার সময়ও চলে এসেছে। আমার মনে হয় এখানে আর বেশি দিন থাকা আমার ঠিক হবে না। তাদের মুখে এমন কথা শুনে লাবণী এবং তুহিন দুজনের চোখে জল চলে আসে। তারা দুজনে নিজেদের বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না, তাই তারা দুজনে আলোচনা করে এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি আর লাবণী ঠিক করেছি তোমাদের দুজনের বিয়ে দেব। তোমরা এত বছর ধরে বুকের মধ্যে এত কষ্ট নিয়ে বেঁচে আছো, এর আগে তোমাদেরকে ভাগ্য এক হতে দেয়নি, কিন্তু এখন আমাদের মনে হয় তোমাদের ভাগ্য তোমাদের দুজনকে এক করে দিতে চাইছে। আমরা পাড়া প্রতিবেশী সমাজ কারো তোয়াক্কা করতে চাই না, আমরা শুধু তোমাদের দুজনকে এক করতে চাই, তোমাদেরকে সুখে দেখতে চাই। হ্যাঁ মা, আমরা তোমাদের কোনো কথা শুনবো না। যখন আমার আর তুহিনের কোনো আপত্তি নেই তখন এই ব্যাপারটাকে কে কিভাবে নেবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তোমাদের সম্পর্ককে একটা নতুন নাম দিতে চাই।
মনোরঞ্জন বাবু এবং ফাল্গুনী দেবী কিছুতেই বিয়ে করার জন্য রাজি হতে চায় না, কিন্তু লাবণী এবং তুহিন তাদের কোনো কথা না শুনে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করে। এভাবেই লাবণী এবং তুহিন নিজে দাঁড়িয়ে থেকে তাদের বাবা মায়ের বিয়ে দেয়। তারপর থেকে তারা চারজনে মিলে একই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে।